প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। আজ আমি তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পাল একাডেমির অনলাইন ক্লাসে। আজ আমরা একটা নতুন ক্লাস নিয়ে আসছি। আজ আমরা করব ইংরেজি WH কোশ্চেন। ইংরেজি WH কোশ্চেনের কিছু আমি সহজ নিয়ম দেখাবো। আশা করি ক্লাসের শেষ পর্যন্ত তোমরা সবাই থাকবে। তাহলে খুব সহজে WH কোশ্চেন কীভাবে তৈরি করা যায় সে পদ্ধতিটা আমি আজকে তোমাদেরকে শেখাতে পারবো বলে আশা করি। তো চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। এখানে লেখা আছে WH কোশ্চেন পর্ব 1। আমরা আজ করব WH কোশ্চেনের প্রথম পর্ব। তো প্রথম পর্বে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম পর্ব করব আজকে, পর্ব 1। তো প্রথমে আমাদের যেগুলো জানতে হবে সেগুলো তোমরা একটু দেখে নাও। এইগুলোর অর্থ জানতে হবে আমাদের। যেমন যেগুলো দিয়ে WH কোশ্চেন শুরু করব সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এটার নাম WH কোশ্চেন কেন হয়েছে সেটাও এখানে তোমরা দেখতে পারবে। যেমন হোয়াট অর্থ কি, এটা আমাদের জানতে হবে। দেখো হোয়াটে W এবং H আছে। হু অর্থ কে, এটা এগুলো মুখস্থ করতে হবে। দেখো WH আছে। হোয়েন অর্থ কখন, এটা আমাদেরকে জানতে হবে। হোয়ার অর্থ কোথায়। হোয়াই অর্থ কেন। হাউ অর্থ তিনটা, যেমন কেমন, কত, কিভাবে। হাউ অর্থ কেমন, কত, কিভাবে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অর্থ বসবে। হুইচ অর্থ কোনটি, হুইচ অর্থ কোনটি। এছাড়া হুম দিয়েও কখনো কখনো আসে। তো আমরা আপাতত এগুলোর ব্যবহার শিখব। তো এই শব্দগুলো আমাদের জানতে হবে, কারণ কোনটার অর্থ কী সেই অনুযায়ী আমরা প্রশ্ন করব। তো প্রশ্ন করতে হলে আমাদের এগুলোর অর্থ অবশ্যই জানতে হবে। আশা করি তোমরা এই শব্দগুলো মুখস্থ করে নেবে। এরপরে আমরা চলে যাব এটা দিয়ে কীভাবে ব্যবহার করতে হয় সেটা। আমরা এটা ব্যবহারে দেখতে পাচ্ছি যে আমাদের একটা গঠন প্রণালী অনুসরণ করতে হবে। এই গঠন প্রণালীটা অনুসরণ করলে আমাদের অধিকাংশ WH কোশ্চেন খুব সহজ হয়ে যাবে। অধিকাংশ WH কোশ্চেন, সব হবে 100% হবে তা না, কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা আলাদা শিখব কীভাবে করতে হবে। কিন্তু অধিকাংশ WH কোশ্চেন এই একটা গঠনের মাধ্যমে আমরা আজ করতে পারবো। যেমন আছে এখানে প্রথমে হবে WH, তারপর হবে ডু অথবা ডাজ অথবা ডিড অথবা টু বি ভার্ব, যে কোনো একটা হবে। কোনটা কখন কিভাবে হবে আমরা সেটা একটু পরেই দেখব। তারপর হবে সাবজেক্ট, তারপর হবে ভার্ব 1 মানে প্রেজেন্ট টেন্স ভার্বের, তারপর অবজেক্ট। এই গঠনটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। অথবা তুমি গঠনটা দেখে যদি উদাহরণগুলো বারবার করো তাহলে দেখবে এই গঠনটা তোমার কাছে একেবারে মাথার ভিতর ঢুকে গেছে। সেন্টেন্সটা দেখলেই তুমি গঠনটা অনুসরণ করে WH কোশ্চেন তৈরি করতে পারবে। তাহলে গঠনটা আবার খেয়াল করো। WH, তারপরে ডু, ডাজ, ডিড অথবা টু বি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে আমরা এখন চলে যাচ্ছি উদাহরণে, যে এইটা গঠন অনুসরণ করে আমরা কিভাবে করব সেটা আমরা একটু এখন দেখে নেব। তো আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হলে প্রশ্নে ডু হবে। তো সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স কিনা সেটা জানতে হলে আমাদের প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল এই পরিবর্তনগুলো জানতে হবে, অথবা টেন্স সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আশা করি তোমরা টেন্স সম্পর্কে মোটামুটি অবগত আছো, না হলে আর একটু পড়ে নেবে। আর প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল এই তিনটা টেন্স পরিবর্তন আছে, সেটা তোমরা অবশ্যই একটু পড়ে নেবে, কারণ এগুলো আমাদের সারা বছর বা সারা জীবন পড়াশোনার জন্য প্রয়োজন হবে। তো প্রথম কথাটা আছে সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হলে। দেখো প্রেজেন্ট টেন্স হলে প্রশ্নে ডু হবে। প্রশ্নে কি হবে? ডু হবে। তো সেন্টেন্সটা কীভাবে প্রেজেন্ট টেন্স হলে ডু হবে, যেমন একটা উদাহরণ লিখেছি, উই ইট রাইস, আমরা ভাত খাই। উই ইট রাইস, আমরা ভাত খাই। দেখো রাইসের নিচে দাগ দেওয়া আছে, রাইসের নিচে দাগ দেওয়া আছে। তাহলে আমরা ভাত খাই, যদি কোনো বস্তুর নিচে দাগ দেওয়া থাকে তাহলে সেটা আমরা এমনভাবে প্রশ্ন করব উত্তরে যেন এই অংশটা আসে, উত্তরে যেন এই অংশটা আসে। তো এখানে দেখতে পাচ্ছি উই ইট রাইস। তো উই ইট রাইস যদি থাকে তাহলে আমরা প্রশ্ন করবো যেন রাইসটা উত্তরে আসে। আমরা বাংলায় যদি প্রশ্ন করি তাহলে হবে আমরা কি খাই, আমরা কি খাই। তাহলে আমরা কি ইংরেজি আমরা একটু আগে পড়েছি, কি ইংরেজি হোয়াট, কি ইংরেজি পড়েছি হোয়াট। তাহলে আমরা গঠন অনুযায়ী এখন এটা করব। দেখো গঠন অনুযায়ী কত সহজে করতে পারি। গঠনটা দেখো, আমরা প্রথমে লিখবো WH, তাহলে এখানে পেয়েছি আমরা কি খাই, কি পেয়েছি, তাহলে কি মানে কি হোয়াট, WHAT হোয়াট, হোয়াট পেয়েছি। এরপর গঠন অনুযায়ী আমরা ডু বসাবো না ডাজ বসাবো না ডিড বসাবো, এখানে লিখে দিয়েছি প্রেজেন্ট টেন্স হলে ডু বসবে। তো এখন এটা কোন টেন্স সেটা আমরা কিভাবে চিনব, সেজন্য আমাদের ভার্বে চলে যেতে হবে। ভার্ব কোনটা? ভার্ব মানে কাজ করা, ভার্ব মানে বোঝায় কাজ করা। তাহলে উই দ্বারা আমরা বোঝায়, কাজ করা বোঝায় না। রাইস দ্বারা ভাত বোঝায় বা চাল বোঝায়, এটা দ্বারা কাজ বোঝায় না। ইট দ্বারা কিন্তু কাজ বোঝায়, খাওয়া, একটা কাজ করা। তাহলে যেটা দ্বারা কাজ করা বোঝায় সেটা হলো ভার্ব। তাহলে ইট ভার্ব হলো,
তাহলে ইট ভার্ব, ইট আমরা জানি কোন টেন্স, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল কোনটা, প্রেজেন্ট টেন্স অবশ্যই। ইট, অ্যাট, ইটেন, তাহলে প্রেজেন্ট টেন্সে ইট, যেহেতু ইট প্রেজেন্ট টেন্স তাহলে সেন্টেন্সটাও প্রেজেন্ট টেন্স, সেজন্য লেখা হয়েছে প্রেজেন্ট টেন্স হলে ভার্বে প্রশ্নে ডু হবে। যেহেতু আমাদের ইট প্রেজেন্ট টেন্স সেজন্য আমরা ডাব্লিউএইচ এর পরে কি বসাবো, ডু বসাবো, ডু বসালাম। তারপর গঠনে বলছে ডু, ডাজ, ডিড বা টু বি ভার্ব, তারপরে বসবে সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট কি, যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। যেমন এখানে ভাত কে খায়, আমরা খাই, উই, তাহলে যদি উই থাকি তাহলে ইউ হয়ে যাবে, কি হয়ে যাবে, ইউ হয়ে যাবে। তা হোয়াট ডু ইউ গেল, সাবজেক্ট বসালাম। তারপরে আছে কি ভার্ব ওয়ান, ভার্ব কোটা, ইট, ভার্ব যেটাই থাকুক আমরা সেটা প্রেজেন্ট টেন্স বসাবো, এখানে প্রেজেন্ট টেন্সই আছে এই জন্য আমরা প্রেজেন্ট টেন্স বসাইয়ে দিলাম। এরপর আছে অবজেক্ট, মানে আরও বাকি কিছু থাকলে সেগুলো লেখো, আমাদের আর কিছু বাকি নেই, আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে পারি। তাহলে দেখো প্রশ্ন ছিল উই ইট রাইস, আমরা ভাত খাই, তো ইটের যেহেতু দাগ আছে তাহলে আমরা প্রশ্ন করতে পারি আমরা কি খাই। দেখো হোয়াট ডু ইউ ইট, তোমরা কি খাও, এখানে আমরা থাকলে প্রশ্ন হয়ে যাবে তোমরা, যে আমরা ভাত খাই তাহলে প্রশ্ন তোমরা কি খাও, তাহলে হোয়াট ডু ইউ ইট। তাহলে আমরা এই গঠন দেখে খুব সহজে কিন্তু এটা করতে পেরেছি। তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে ডু বসবে, এটা আমরা বুঝেছি। এখন আমরা পরেরটায় চলে যাই, দেখি পরেরটা কি আছে। পরেরটা দেখতে পাচ্ছ তোমরা, সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হলে এবং ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকলে প্রশ্নে ডাজ হবে এবং ভার্বের সাথে এস বা ইয়েস থাকবে না। আবার খেয়াল করো, প্রেজেন্ট টেন্স যদি হয় এবং ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে তাহলে কি হবে, প্রশ্নে হবে ডাজ। আমরা এর আগে করেছি ডু, আর এখানে এস বা ইয়েস থাকলে হবে ডাজ, এবং ভার্বের সাথে এস বা ইয়েস প্রশ্নে থাকবে না। তাহলে আমরা উদাহরণটা করি, তাহলে একটু সহজ হয়ে যাবে। যেমন আছে হি ইটস রাইস, হি ইটস রাইস। এখন এখানেও যেহেতু রাইসের নিচে দাগ আছে আমরা স্বভাবতই বুঝি হোয়াট হবে। আমরা এর পরবর্তীতে দেখাবো যে কোনখানে হোয়াট, কোনখানে হোয়ার, কোনখানে হুইজ, কোনখানে হোয়াই হয়, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। আগে আমরা একটু গঠনটা দেখে নিই। তাহলে হি ইটস রাইস, সে ভাত খায়, যেহেতু রাইসের নিচে দাগ আছে আমরা হোয়াট দিয়ে করব, আমরা কি খাই বা সে কি খায়। তো এখন বলেছি আমরা যদি প্রেজেন্ট টেন্স হয় অবশ্যই ইট যেহেতু আছে প্রেজেন্ট টেন্স, বলছে সাথে এস বা ইয়েস যদি থাকে তাহলে অবশ্যই সেখানে ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে এস আছে, ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে তাহলে প্রশ্ন করতে হবে ডাজ দিয়ে, কি দিয়ে, ডাজ দিয়ে। তাহলে আমরা হোয়াটের পরে কি লিখব, ডাজ, কারণ ভার্বের সাথে এস বা ইয়েস আছে। তারপর গঠন চলে যায়, আবার আমরা বসালাম ডাব্লিউএস, তারপর বসালাম ডাজ, তারপর বসাবো সাবজেক্ট। সাবজেক্ট কি, হি, হি সাবজেক্ট, হি থেকে যাবে, আমরা লিখে নেব হি। তারপরে কি আছে, হি এর পরে আমরা গঠনে চলে যাব। গঠনে আছে ভার্ব ওয়ান, ভার্ব কি আছে, ইটস। তাহলে বলছি প্রশ্নে যখন বসাবো তখন এস বা ইয়েস থাকবে না, এস বা ইয়েস থাকবে না, তখন কি হয়ে যাবে, ইট, ইট। এরপর বলছে অবজেক্ট, অবজেক্ট যদি অন্য কিছু থাকে সেটাকে অবজেক্ট বলে, অন্য কিছু নাই আমরা প্রশ্নবোধক চিহ্ন দিতে পারি। তাহলে এখানে প্রশ্ন আছে হি ইটস রাইস, তাহলে আমরা প্রশ্ন করি হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। তাহলে আশা করি বুঝতে পেরেছো ডু কেন হবে, প্রেজেন্ট টেন্স থাকলে ডু হবে এবং প্রেজেন্ট টেন্সের সাথে এস বা ইয়েস থাকলে ডাজ হবে। গঠন কিন্তু একটাই, গঠন শুধু একবার মুখস্থ করলেই হবে। এরপর আমরা চলে যাই 3 নম্বর নিয়মে। 3 নম্বর নিয়মে দেখতে পাচ্ছি সেন্টেন্সটি যদি পাস্ট টেন্স হয়, সেন্টেন্সটি যদি পাস্ট টেন্স হয় তাহলে প্রশ্নে ডিড হবে, প্রশ্নে ডিড হবে এবং ভার্ব ওয়ান হয়ে যাবে। তাহলে যে প্রশ্নে যে ভার্বটা থাকবে সেটা যাই থাকুক না কেন সেটা প্রেজেন্ট টেন্স অবশ্যই হতে হবে। তাহলে আমরা পাস্ট টেন্স যদি পাই তাহলে আমরা প্রশ্ন করব ডিড দিয়ে। তাহলে আমরা গঠনে চলে যাই, এখানেও আছে যেহেতু রাইসের নিচে দাগ আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব, হোয়াট। তারপর যেহেতু প্রশ্নে বলছে যদি পাস্ট টেন্স থাকে তাহলে ডিড হবে, এখানে দেখো অ্যাট, এটিই, অ্যাট, ইট, অ্যাট, ইটেন, অ্যাট কিন্তু পাস্ট টেন্স, যেহেতু অ্যাট পাস্ট টেন্স সেজন্য আমরা ডিড বসাবো, সেজন্য আমরা কি বসাবো, ডিড বসাবো। তো এরপরে কি বলছে, গঠনে যদি আমরা চলে যাই ডাব্লিউএস কোশ্চেন প্রথমে, তারপর ডু, ডিড, ডাজ অথবা টু বি ভার্ব, তারপর বলবে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হবে, এখানে হবে যেহেতু আমরা ডাব্লিউএস বসাইছি তারপর পাস্ট টেন্সের জন্য ডিড বসিয়েছি, তারপর আমরা বসাবো ডিডের পরে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে, রুবেল, তাহলে রুবেল বসে যাবে, RUBEL, রুবেল। তারপরে আমাদের ডাব্লিউএস বসছে, তারপর ডিড বসছে, তারপর সাবজেক্ট বসছে, সাবজেক্টের পরে আমাদের ভার্ব বসবে। ভার্ব এখানে লেখাই আছে ভার্ব ওয়ান হবে, মানে প্রেজেন্ট টেন্স হবে, ভার্ব ওয়ান,
তাহলে অ্যাটের ভার্ব ওয়ান বা প্রেজেন্ট টেন্স কি ইট, ইট। এরপর বলছে অবজেক্ট, মানে অন্য কিছু থাকলে লেখো, আমাদের এখানে অন্য কিছুই আর নেই, তাহলে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তাহলে দেখো গঠন অনুযায়ী আমাদের হয়েছে প্রথমে WH, তারপর পাস্ট টেন্স ছিল, এই পাস্ট টেন্স এজন্য হয়েছে ডিড, তারপর সাবজেক্ট বসবে, রুবেল ছিল সাবজেক্ট বসিয়েছি, তারপর বলছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অ্যাটের প্রেজেন্ট ফর্ম ইট হয়েছে, তারপর বলছে অন্য কিছু থাকলে বসাও, অন্য কিছু নাই বসাই না, আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। তাহলে রুবেল অ্যাট রাইস, রুবেল ভাত খেয়েছিল, তাহলে হোয়াট ডিড রুবেল ইট, রুবেল কি খেয়েছিল। তাহলে সহজেই আমাদের হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। গঠনটা মনে থাকলে আমরা খুব সহজে এটা করতে পারবো। এরপর 4 নম্বরে দেখতে পাবে তোমরা, 4 নম্বরে কি আছে, 4 নম্বরে আছে প্রশ্নে যদি টু বি ভার্ব থাকে, প্রশ্নে যদি টু বি ভার্ব থাকে তাহলে প্রশ্নে বলতে এখানে সেন্টেন্সে যদি টু বি ভার্ব থাকে সেন্টেন্সে, তাহলে প্রশ্নেও টু বি ভার্বই হবে। সেন্টেন্সে যদি টু বি ভার্ব থাকে তাহলে আমাদের প্রশ্নে ডু ডিড ডাজ কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স না এস বা ইয়েস আছে কিছুই দেখতে হবে না। যদি আমাদের সেন্টেন্সের মধ্যে টু বি ভার্ব পাই তাহলে আমাদের এই WH গঠন করা আরও সহজ। তাহলে আমাদের চিনতে হবে এখন টু বি ভার্ব কী। টু বি ভার্বটা চিনতে হলে আমাদের একটু নিচে আমি লিখে দিয়েছি টু বি ভার্বগুলো, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, শুড, মে, মাইট ইত্যাদি আরও অনেকগুলো আছে। এগুলো টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, কখনো কখনো মোডাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। তো আমরা টু বি ভার্ব হিসেবে এগুলো আপাতত চিনব। তো দেখতে পাচ্ছি আমাদের এইগুলো টু বি ভার্ব, এগুলো একটু কষ্ট করে মুখস্থ করে নিবে, তাহলে খুব সহজ হবে বা করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো প্রশ্ন আছে যদি সেন্টেন্সে টু বি ভার্ব থাকে তাহলে প্রশ্নেও টু বি ভার্ব হবে। একটা উদাহরণ দেখলে আরও সহজ হয়ে যাবে আমাদের। গঠন কিন্তু ওই একটাই, আগেরটাই। তাহলে প্রথমে আছে কামাল ইজ ইটিং রাইস, যেহেতু রাইসের নিচে বস্তুর নিচে দাগ আছে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব, তাহলে আমরা লিখবো হোয়াট, তারপর আমাদের গঠন অনুযায়ী যে টু বি ভার্ব হবে, তাহলে টু বি ভার্ব দেখো এখানে ইজ আছে, এখন আমরা ডু ডিড ডাজ কিছুই খুঁজবো না, ইজ আছে আমরা ইজ লিখে দেবো, যদি এম থাকতো এম লিখে দিতাম, আমরা কিচ্ছু খুঁজবো না। আর যে হোয়াট, তারপর WH প্রথমে, তারপর টু বি ভার্ব আছে, টু বি ভার্ব বসিয়ে দিয়েছি, তারপর হবে সাবজেক্ট, তারপর সাবজেক্ট কি আছে কামাল, লিখবো কামাল, KAMAL, কামাল। সাবজেক্টের পরে সাধারণত কি হয় আমাদের ভার্ব ওয়ান হয়। ভার্ব ওয়ান বলতে এখানে ভার্ব যেটা থাকবে সেটা ওয়ানই থাকবে, যে ভার্ব আছে আমরা সেটাই বসিয়ে দেবো ইটিং, EATING। এরপর বলছে বাকি কিছু থাকলে বসাও, আমাদের আর কিছু বাকি নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কামাল ইজ ইটিং রাইস, কামাল ভাত খাচ্ছে। প্রশ্ন হোয়াট ইজ কামাল ইটিং, কামাল কি খাচ্ছে, দেখো আমাদের উত্তর চলে আসছে। তাহলে আমরা এটা দেখলাম যে টু বি ভার্ব যদি থাকে কত সহজে, এটা আমাদের টেন্স আর চিনতেই হবে না, কিছুই করতে হবে না। প্রথমে গঠন অনুযায়ী আমরা WH বসাবো, সেটা যদি হোয়াট হয় হোয়াট, হোয়ার হলে হোয়ার, আমরা এটা পরবর্তী ক্লাসে শিখবো। এই ক্লাসে শুধু আমরা গঠনটা শিখছি। তো আমরা দেখছি WH কোশ্চেন হোয়াট বসছে, তারপর টু বি ভার্ব আছে কিনা দেখবো, টু বি ভার্ব থাকলে টু বি ভার্ব বসাবো, আর প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল থাকলে বা ফিউচার থাকলে বা এস বা ইয়েস থাকলে কীভাবে হবে সেটা আগেই দেখেছি। তাহলে আমরা প্রথমে দেখলাম যে WH হোয়াট বসছে, তারপর টু বি ভার্ব ইজ আছে ইজ বসছে, গঠন অনুযায়ী করতেছি কিন্তু। তারপর আমাদের সাবজেক্ট বসাতে বলছে, আমরা সাবজেক্ট বসিয়েছি, তারপর আমাদের বলছে ভার্ব ওয়ান বসাতে, মানে ভার্ব যেটা আছে আমরা সেটাই বসিয়েছি। এরপর বলছে অন্য কিছু থাকলে সেটা বসাও, আসলে আমাদের অন্য কিছু নেই তাই আমরা এখানে আর কিছু বসাতেও পারছি না। তাহলে দেখতে পাচ্ছ তোমরা কত সহজে আমরা WH কোশ্চেনগুলো তৈরি করতে পারি। আশা করি এগুলো খুবই তোমরা সহজে করতে পারবে, যদি বারবার চর্চা করো তাহলে তোমাদের কাছে এটা আরও অনেক বেশি সহজ হয়ে যাবে। আর এজন্য তোমরা এই চ্যানেলটির সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে। আর যে কোনো সমস্যা হলে, যে কোনো কিছু জানতে চাইলে, যে কোনো কিছু শিখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সাধ্যমতো জানানোর চেষ্টা করব। এবং আশা করি তোমরা এগুলো অনুসরণ করে সমাপনী পরীক্ষায় অনেক বেশি ভালো করতে পারবে। তো সেই শুভকামনা রইল সবার জন্য। সবাই ভালো থেকো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।